আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজায় নিহত আরও ৮৩, নেতানিয়াহুর মুখে হুঙ্কার। এদিকে পারস্য উপসাগরে মার্কিন জাহাজ আটক করল ইরান। জানিয়ে দিব অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া। যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ফিনল্যান্ড। আরও জানাবো কয়েক দশকের নিরপেক্ষতার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে সুইডেন। অন্যদিকে সুদানের যুদ্ধরত পক্ষগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানকে বন্দী রাখা কারাগারে হামলা, ৩ সন্ত্রাসী গ্রেপ্তার। গাজায় নিহত আরও ৮৩, নেতানিয়াহুর মুখে হুঙ্কার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন যেন মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে। প্রতিদিনই ঘটছে মৃত্যু। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাতোলো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৩১,০০০। আন্তর্জাতিক মহল ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধের চাপ ও আহ্বান জানালেও উল্টো হুঙ্কার দিচ্ছেন নেতানিয়াহু। এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানিয়েছে, গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ১৪২ জন। অনেকে এখনো ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে গাজা সহ রাফায় হামলা বন্ধের চাপসহ আহ্বান জানানো হলেও তাতে কান দিচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলা বন্ধে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না ইসরায়েল। হামাসের বিরুদ্ধে রক্তক্ষয়ী আক্রমণ চলবে। পারস্য উপসাগরে মার্কিন জাহাজ আটক করল ইরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিরল চর্মরেগা আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ে জের ধরে $50 মিলিয়ন মূল্যের তেলবাহী একটি মার্কিন কার্গো জাহাজ আটক করেছে ইরান। তেলবাহী এই জাহাজটিতে $50 মিলিয়ন বা $5 কোটি মূল্যের তেল রয়েছে বলে জানা গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ঔষধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীরা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে। এর ফলে এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীরা তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানে আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালতে মামলা দায়ের করে। ইরানের আদালত এপিডার্মোলাইসিস বুলোসা এবং ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজ অ্যাডভান্টেজ সুইটকে আটকের দাবি করেছে। এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি ত্বকের টিস্যুতে একটি বংশগত রোগ যা ত্বক এবং সেলেমা ঝিল্লিতে ফোসকা সৃষ্টি করে। এই রোগটিকে একটি প্রজাপতির ডানার সাথে তুলনা করা হয়। ইরানের মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্কিন সরকারের একতরফা নিষেধাজ্ঞাকে ইরানের জনগণের বিরুদ্ধে একটি নীরব ও গোপন অপরাধ বলে মনে করে। সাম্প্রতিক সময়ে এসব নিষেধাজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ঔষধ ও চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে অব্যাহত থাকার কারণে রোগীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া। রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে কূটনীতিকদের বহিষ্কারের হুমকি দিয়েছে মস্কো। খবর মস্কো টাইমসের। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন রুশ বিরোধী অলাভজনক গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে। পাশাপাশি ১৫ থেকে ১৭ মার্চের প্রেসিডেন্ট নির্বাচন, সেই সঙ্গে ইউক্রেনে মস্কোর তথাকথিত বিশেষ সামরিক অভিযান সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, নাশকতামূলক কর্মকাণ্ড, নির্বাচনের প্রেক্ষাপটে বিভ্রান্তি ছড়ানো সহ রাশিয়ান ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা দৃঢ়ভাবে এবং সন্দেহাতীতভাবে দমন করা হবে। এটি সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের কর্মে জড়িত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। গত কয়েক বছরে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় একে অপরের কয়েক ডজন কূটনীতিককে বহিষ্কার করেছে। বিশেষ করে ইউক্রেনের মস্কোর আগ্রাসন সহ নানা কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, তারা মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে ডেকে দিয়ে বলেছে, ওয়াশিংটনকে অবশ্যই সেই ৩ অলাভজনক শিক্ষা গোষ্ঠীকে অর্থায়ন বন্ধ করতে হবে যারা রাশিয়ান সমাজের
যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন তথা ন্যাটো দেশগুলির স্থল সীমান্তে উত্তেজনা বাড়ছে। ফিনল্যান্ডের মানুষ ন্যাটো যোগ দিয়ে সুরক্ষা বাড়িয়ে নিলেও রাজধানী হেলসিঙ্কির নিচে পাতাল জগতে আশ্রয় নিতে প্রস্তুত। মাত্র আধ মিনিটে একেবারে ভিন্ন এক জগতে পৌঁছানো যায়। হেলসিঙ্কি শহরের 30 মিটার নিচে সেই পাতাল জগৎ। সুড়ঙ্গ ও ঘরের বিশাল এক গোলকধাঁধায় 9 লাখ মানুষকে সুরক্ষা দিতে পারে। যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা, রাসায়নিক অস্ত্র ও তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিতে পারেন। হেলসিংয়ের অন্যতম জনপ্রিয় প্লেগ্রাউন্ডে ছোট বড় সবার জন্য হকির মাঠ, জিম, ক্যান্টিন, গাড়ি পার্কিং রয়েছে। অনেকে আবার সেখানে জন্মদিন পালন করতেও আসে। শহরের হাকেনিমি এলাকার সবচেয়ে বড় বাংকার রয়েছে, তার মধ্যে দুটি ফুটবল স্টেডিয়াম ঢুকে যেতে পারে। যুদ্ধ ঘটলে খুব কম সময়ের মধ্যে সেটি পুরোপুরি চালু এয়ার রেড শেল্টার রূপান্তরিত করা সম্ভব। জরুরি পরিস্থিতিতে প্রায় 6000 মানুষ এমন এক বাংকার আশ্রয় নিলে সমস্যা দেখা দিবে। কয়েক দশকের নিরপেক্ষতার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে সুইডেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে সুইডেন। এর মাধ্যমে কয়েক দশকের নিরপেক্ষতার অবসান ঘটালো দেশটি। মূলত ইউক্রেন আক্রমণের পর ইউরোপে রাশিয়ার আগ্রাসন নিয়ে উদ্বেগের মধ্যে দেশটি তার দীর্ঘদিনের নীতি থেকে বেরিয়ে ন্যাটো সদস্য হল। শুক্রবার 8 মার্চ তথা আজ পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার পর সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য হয়েছে। আজ পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটন ডিসিতে দেওয়া এক বিবৃতিতে সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন বলেছেন, ন্যাটো সদস্য হিসেবে সুইডেনের পথ প্রদর্শক হবে ঐক্য ও সংহতি। তিনি আরো বলেন, আমরা আমাদের মিত্রদের সাথে বোঝা, দায়িত্ব এবং ঝুঁকি ভাগ করে নিব। এদিকে ন্যাটোতে সুইডেনের যোগদানের নথি নেওয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যারা ধৈর্য করে তারা ভালো কিছুই পায়। এটি সুইডেনের জন্য, আমাদের জোটের জন্য এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর আগে গতকাল স্টকহোমে এক সংবাদ সম্মেলনে সুইডেনের কর্মসংস্থান এবং একীভূত বিষয়ক মন্ত্রী জোহান পেহেরসন তার দেশের ন্যাটোতে যোগদানকে সুইডেনের জন্য নতুন নিরাপত্তা নীতি যোগ বলে অভিহিত করেন। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে গত 20 বছর ধরে এই ধরনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া, আর এটি সুইডেন এবং তার প্রতিবেশী ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করতে উদ্বুদ্ধ করে। এই দুটি দেশের রাশিয়ার সাথে 1340 কিলোমিটার তথা 832 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। তবে আবেদনের পর প্রাথমিকভাবে কুর্দি ইস্যুতে তুরস্ক সুইডেনের ন্যাটো সদস্যপদ প্রাপ্তিতে বাধা দেয়। পরবর্তী সময়ে পথে মূল বাধা হয়ে দাঁড়ায় রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরি। তবে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় হাঙ্গেরি। এই অনুমোদনের ফলে সুইডেনের ন্যাটো সদস্যপদ পেতে সকল বাধা কেটে যায়। সুদানের যুদ্ধরত পক্ষগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুদানের প্রতিদ্বন্দ্বী জেনারেলদেরকে গৃহযুদ্ধ অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা মৃত্যু, ধ্বংস ও অবক্ষয়ে ইন্ধন যোগাচ্ছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিডার টমাস গ্রিনফিল্ড সংবাদদাতাদের বলেন, এই প্রতিবেদনের বিবরণ অনুযায়ী মুষ্টিমেয় কিছু আঞ্চলিক শক্তির কাছ থেকে অস্ত্র হস্তান্তরের মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছে। গত বছরের এপ্রিলে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তা বুরহান এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের কমান্ডার হামদান দাগালোর মধ্যে লড়াই শুরু হয়। এই দুজন জেনারেল 2021 সালের অভ্যুত্থানের পর সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের মিত্র হলেও ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। জানুয়ারির মাঝামাঝি সময়ে সম্পন্ন হওয়া 52 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সশস্ত্র বাহিনী SAF এবং বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস উভয়ের তাদের যুদ্ধের তহবিল সংগ্রহের আর্থিক উপায় ছিল। এতে আরো বলা হয়, তারা সুদানের স্বর্ণ বাণিজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে। RSF সুদানের দারফুর অঞ্চলে তার নিয়ন্ত্রণাধীন অঞ্চল, চাদ, দক্ষিণ লিবিয়া এবং দক্ষিণ সুদানের মধ্য নিয়ে যাওয়া যানবাহনগুলো রক্ষা করার জন্য লোকজনের কাছ থেকে ফি আদায়ের মাধ্যমে তাদের অভিযানে অর্থায়ন করে। এসব অঞ্চলে সবচেয়ে বেশি লড়াই হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইমরান খানকে বন্দী রাখা কারাগারে হামলা, 3 সন্ত্রাসী গ্রেপ্তার। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফের মুখপাত্র শোয়েব শাহিন। খবর জিও নিউজের। গতকাল পাকিস্তানি নির্বাচন কমিশন ভবনের সামনে শাহিন বলেন, ইমরান খানকে হত্যা চেষ্টা করা হয়েছে। সন্ত্রাসীরা কেন সারা দেশের এত কারাগার থাকতে যেখানে ইমরান খানকে রাখা হয়েছে সেখানে হামলার জন্য বেছে নিল। পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগ একজন আফগান সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে